एक छोटा सा सवाल, इसके नाम से दो नाम लिखे नीरव मोदी और बहुत सारे मोदी निकलेंगे। হ্যালো ভিউয়ার্স, ভারতবর্ষের রাজনীতিতে এই মুহূর্তে ঘটে যাওয়া সবথেকে আশ্চর্যজনক এবং সবথেকে চর্চিত ঘটনা কোনটা সেটা মনে হয় কাউকে বলে দিতে হবে না। ভাবছেন কোনটা, তাই তো? রাহুল গান্ধীর সংসদ পদ খারিজ। কি ঠিক বললাম তো? এই ঘটনা কেন ঘটলো? এই ঘটনার ফলে ভারতবর্ষের রাজনীতিতে কি কোনো পরিবর্তন আসতে পারে? এই ঘটনার পর এক সময় সব থেকে বড় রাজনৈতিক দল জাতীয় কংগ্রেস কি নতুন করে অক্সিজেন পেতে পারে? এই ঘটনার পরে বর্তমানে ভারতবর্ষের শাসক দল বিজেপি কি একটু ব্যাকফুটে চলে গেল? আজকের ভিডিওতে এগুলোই আমরা জানার চেষ্টা করব। আমি নিবেদিতা অ্যান্ড ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আনবক্সিং ফ্যাক্ট। যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেল আইকনটা অলে প্রেস করে রাখবেন। আর যারা ভিডিওটা ফেসবুকে দেখছেন তারা অবশ্যই পেজটা ফলো করে নেবেন। আসুন একটা একটা করে ঘটনা প্রবাহ বোঝার চেষ্টা করি। রাহুল গান্ধী 2019 সালে দুটো জায়গা থেকে ভোটে লড়েছিলেন। একটা হলো উত্তরপ্রদেশের আমেঠি, যে জায়গাকে সকলে গান্ধী পরিবারের দুর্গ বলে জানে, আর একটা হলো কেরালার ওয়েনার। আশ্চর্যজনকভাবে আমেঠিতে রাহুল গান্ধী হেরে গেলেও ওয়েনারে জিতে সংসদ হন তিনি। 2019 লোকসভা ভোটে কর্ণাটকে প্রচারে গিয়ে মোদি পদবি নিয়ে অপমানজনক মন্তব্য করার পর রাহুল গান্ধীর বিপক্ষে গুজরাটের একটি কোর্টে মামলা হয়। কি ছিল সেই মন্তব্য একবার শুনে নিন। एक छोटा सा सवाल, इन सब के नाम, इन सब चोरों के नाम मोदी 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 कैसे हैं? नीरव मोदी, ललित मोदी, नरेंद्र मोदी, और अभी थोड़ा ढूंढेंगे तो और बहुत सारे मोदी निकलेंगे। এই মামলায় দোষী সাব্যস্ত করে রাহুল গান্ধীকে সুরাট আদালত 24 মার্চ 2 বছরের জেলের সাজা শোনান। এর সঙ্গে আদালত রাহুল গান্ধীকে উচ্চ আদালতে আবেদন করার জন্য 30 দিন সময়ও দেন, কিন্তু ব্যক্তিগত বন্ডে সেদিনই তিনি জামিন পেয়ে যান। এই সাজা ঘোষণার দুদিন পর ওনার সংসদ পদ খারিজ হয়ে যায়। Alright, big breaking news coming in. Rahul Gandhi has been disqualified. This comes as Rahul Gandhi has been convicted 2 years in prison for a 2019 defamation case. This now has turned into his disqualification as per a 2013 Supreme Court order that says any elected representative who's been convicted for up to 2 years in prison should be disqualified with immediate effect. আপনারা ভাবতে পারেন ভারতের ইতিহাসে আজ পর্যন্ত অনেকেই জেলে গেছেন, কারোর কি এরকম সংসদ পদ বা বিধায়ক পদ খারিজ হয়েছে? এই ব্যাপারে দুটো কথা আপনাদের বলি। প্রথমত, শুধু রাহুল গান্ধীই নন, এর আগে লালু প্রসাদ যাদব বা আজম খানের মতো এমপির সংসদ পদ খারিজ হয়েছে। এছাড়াও আরো কিছু সংসদ বা এমএলএ পদ এর আগে খারিজ হয়েছে। এই ব্যাপারে একটা ডিটেলস ভিডিও আমরা অবশ্যই নিয়ে আসবো। দ্বিতীয়ত, কখন একজন এমপি বা এমএলএ সংসদ পদ বা বিধায়ক পদ খারিজ হয়? 1951 রিপ্রেজেন্ট অফ দ্য পিপল অ্যাক্টের সেকশন 8 অনুযায়ী একজন সংসদ বা বিধায়কের পদ কি খারিজ করা হয় যদি কোর্ট কোনো এমপি বা এমএলএ কে মিনিমাম 2 বছরের কারাদণ্ডের সাজা শোনান। রাহুল গান্ধীর ক্ষেত্রে এই 2 বছরই শোনানো হয়েছে। এবার আপনারা ভাবছেন রাহুল গান্ধীর কাছে রাস্তা কি খোলা আছে? রাস্তা একটাই, উনি যদি উচ্চ আদালতে আবেদন করেন এবং সেখানে যদি এই রায়ের ওপর স্থগিতাদেশ দেওয়া হয় বা উনি যদি নির্দোষ প্রমাণিত হন তাহলে উনি ওনার সংসদ পদ ফিরে পাবেন। এবার যদি সেটা না হয় তাহলে ওনার সংসদ পদ যাওয়ার সাথে সাথে উনি 6 বছর কোনো ধরনের নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না। এবার এই ঘটনার পরে ভারতের রাজনীতিতে কোনো পরিবর্তন আসতে পারে কিনা সেই ব্যাপার নিয়ে একটু আলোচনা করা যাক। আমরা সবাই জানি ভারতের রাজনৈতিক ইতিহাসে এক সময় সব থেকে বড় রাজনৈতিক দল ছিল কংগ্রেস। ইন্দিরা গান্ধী, রাজীব গান্ধীর মতো মানুষ এই দলের থেকে ভারতের প্রধানমন্ত্রী থেকেছেন, কিন্তু সেই দল এখন এমন অবস্থায় পৌঁছেছে যে 2019 লোকসভাতে কংগ্রেস কোনো প্রধানমন্ত্রী পদপ্রার্থী ঘোষণা করতে পারেনি,
এবং সবসময় চেষ্টা করে গেছে সমস্ত বিজেপি বিরোধী শক্তিকে একজোট করে লড়তে। তাতে তারা সেরকম সফলও হননি। তার ফলাফল আমরা 2019-এর লোকসভা ইলেকশনের রেজাল্ট দেখলেই বুঝতে পারবো। এখনো পর্যন্ত কংগ্রেসের সব থেকে খারাপ ফল হয়েছিল 2019-এ। কংগ্রেসের এই দুরবস্থা নিয়ে আলোচনা করলে আমাদের কাছে দুটো জিনিস সামনে আসে। এক, অনেকেই মনে করেন যে এখন ম্যাক্সিমাম ভারতবাসীর কাছে এটা বিজেপি তুলে ধরতে সক্ষম হয়েছে যে কংগ্রেস মানেই হলো গান্ধী পরিবার আর কংগ্রেস মানেই দুর্নীতি, আর যেটা মানুষের কংগ্রেসের থেকে মুখ ফিরিয়ে নেওয়ার একটা বড় কারণ। আর দুই, 2014 থেকে 2019-এর মাঝে প্রচুর দুর্নীতি কংগ্রেসকে পুরো জর্জরিত করে দিয়েছিল। 2024-এর লোকসভা ভোটের আগেই এই ঘটনা নিয়ে কংগ্রেস বিজেপিকে দোষারোপ করতে শুরু করেছে, যেটা রাজনীতিতে খুবই কমন। কংগ্রেসের অভিযোগ এই রায় ম্যানিপুলেটেড, কিন্তু এতে কংগ্রেস কি কোনো লাভ পেতে পারে? দেখুন, গান্ধী পরিবার মানেই কংগ্রেস, এই ধারণা মানুষের মধ্যে থেকে তাড়াতে গেলে কংগ্রেসকে গান্ধী পরিবারের বাইরে বেরোতে হবে। সেখানে সেই গান্ধী পরিবারেরই একজনের এই ঘটনা কংগ্রেসকে কতটা সুবিধা পাইয়ে দেবে সেটা সময়ই বলবে। এবার আসা যাক বিজেপির ব্যাপারে। কংগ্রেসের এই অভিযোগ কি বিজেপিকে 2024-এর লোকসভা ভোটে ব্যাকফুটে ঠেলে দেবে? দেখুন, যেই দলকেই সাপোর্ট করুন না কেন, ম্যাক্সিমাম লোকই এটা মানবে যে ভারতের রাজনীতিতে এখন সব থেকে বড় আর প্ল্যান্ড রাজনৈতিক দল হলো বিজেপি, যাদের ভিশন খুব ক্লিয়ার, সে যে কোনো ব্যাপারেই হোক না কেন। আর একটা বিজেপির লক্ষ্য হলো কংগ্রেস মুক্ত ভারত। 2024-এর লোকসভা ভোটে বিজেপির মিশনারি যেভাবে কাজ শুরু করে দিয়েছে, সেখানে বিরোধীরা অনেক পিছিয়ে। সেইখান থেকে এখনো পর্যন্ত এটা মনে হচ্ছে 2024-এর লোকসভা নির্বাচন একতরফা হবে, আর বিজেপি 2024-এ 400 আসনের লক্ষ্যমাত্রা নিয়েছে। সেটা যদি হয়ে যায় তাহলে ভারত ওয়ান সাইডেড সিঙ্গেল ডেমোক্রেটিক দেশে পরিণত হবে। আর এই দেশে যেদিকে পাল্লা ভারী, সেই দিকে নেতাদের যাওয়ার প্রবণতা ঠিক কতটা সেটা কাউকে বলে দিতে হবে না। কিন্তু একটা সুষ্ঠু রাজনৈতিক পরিবেশের জন্য বিরোধীও শক্তিশালী হওয়া প্রয়োজন, কিন্তু দিনে দিনে সেটা তলা নিতে গিয়ে ঠেকেছে। এবার একটু আলোচনা করা যাক, থার্ড ফ্রন্ট কি 2024-এ বিজেপিকে কোনোভাবে ব্যাকফুটে ফেলতে পারবে? আমরা এরই মধ্যে দেখেছি মমতা ব্যানার্জি অনেকের সাথেই দেখা করে একটা বিরোধী রাজনৈতিক জোট তৈরি করতে চাইছেন, যে জোট কংগ্রেস বা বিজেপির বিরুদ্ধে ভোটে লড়বে। এখন কংগ্রেস কি এই জোটে কখনো যুক্ত হতে পারে বিজেপিকে হারানোর জন্য? 2019-এর লোকসভা ভোটের পর একটা সার্ভে রিপোর্ট থেকে একটা বিষয় সামনে আসে যে 2019-এ কংগ্রেসের সঙ্গে যেখানে বিজেপির সরাসরি লড়াই হয়েছে, সেরকম 186টা সিটে কংগ্রেস মাত্র 15টা সিটে জিততে পেরেছে। কিন্তু উল্টো দিকে কোনো আঞ্চলিক দলের সঙ্গে সরাসরি লড়াইয়ে বিজেপির জেতা তুলনামূলক বেশি কঠিন হয়েছে। সব শেষে একটা কথা বলি, যে রাহুল গান্ধীকে নিজের ওই মন্তব্যের জন্য বিজেপি ক্ষমা চাওয়ার দাবি তুললেও রাহুল গান্ধী একটা সাংবাদিক সম্মেলন করে বলে দেন যে ক্ষমা চাওয়ার কোনো প্রশ্নই নেই, কারণ তিনি সাভারকার নন। সেই পরিপ্রেক্ষিতে শিবসেনার নেতা উদ্ধব ঠাকরে বলে দিয়েছেন যে সাভারকারের অপমান তারা সহ্য করতে পারবেন না, তাই বিজেপিকে হারানোর জন্য কংগ্রেসের সঙ্গে একসঙ্গে জোটে থাকলেও সেটা হয়তো আর রাখা সম্ভব হবে না যদি এই বক্তব্যের পুনরাবৃত্তি ঘটে। সংসদ পদ খারিজের পুরো ঘটনা, তার সঙ্গে বর্তমান ভারতবর্ষের রাজনৈতিক পরিস্থিতির পুরো ঘটনা প্রবাহ আপনাদের জানানোর চেষ্টা করলাম। এটা থেকে আপনাদের কি মনে হয় সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। खत्म, बाय बाय, टाटा, गुड बाय। আজকের ভিডিও তাহলে এখানেই শেষ করছি। কেমন লাগলো আজকের ভিডিওটা? আপনাদের মূল্যবান মতামত কিন্তু আমাদের কমেন্ট সেকশনে জানাতে একদম ভুলবেন না। আর যদি ভিডিওটা আপনাদের সত্যি ভালো লেগে থাকে তাহলে প্লিজ ডোন্ট ফরগেট টু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। খুব তাড়াতাড়ি আমরা আবার ফিরবো এরকমই কিছু ইন্টারেস্টিং ফ্যাক্টস নিয়ে কথা বলতে। ততদিন পর্যন্ত আপনারা আমাদের সঙ্গে থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন, অ্যান্ড থ্যাঙ্কস ফর ওয়াচিং দ্য ভিডিও।